বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। শীতের এই সকালে তোমাদেরকে জানাই শীতের পৌষের উষ্ণ শুভেচ্ছা। তোমরা হয়তো ওয়েবসাইটে অনেক সময় ওয়েব ব্রাউজ করে থাকো, কিন্তু ওয়েব ব্রাউজ করতে গেলে তোমাদের একটি বিষয় হয়তো তোমাদের অনেকেরই জানা নেই। ওয়েবসাইটে যে আমরা একটা নির্দিষ্ট ওয়েবসাইট সার্চ করে একটা নির্দিষ্ট ঠিকানায় আমরা প্রবেশ করি, তোমরা হয়তো জানো যে ওইটার নাম হলো ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে একটা ওয়েবসাইটের একটি অংশ, যে অংশে আমরা একটি ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানকে অদ্বিতীয়ভাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করি, এবং সেই ওয়েবসাইটে যে তার বিস্তারিত আমরা ওখানে যে তার সমস্ত তথ্য উদ্ঘাটন করে থাকি, সেটাকে আমরা বলি ইউআরএল। ইউআরএল মানে তোমরা জানো যে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অর্থাৎ একটা সুনির্দিষ্ট তথ্য ভাণ্ডার যেখানে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্যগুলো সংরক্ষিত থাকে একটা ওয়েব সার্ভারে। আচ্ছা, এবার আমরা যাব যে ইউআরএল এর কি কি অংশ নিয়ে গঠিত হয়। ইউআরএল এর যে সমস্ত অংশ নিয়ে আমরা গঠিত হয় সেইগুলো আমরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি খুঁজে খুঁজে বের করব। সাধারণত আমরা জানি একটি ইউআরএল এর চারটি অংশ থাকে। সেগুলো কি? ওয়েব প্রোটোকল, ওয়েব সার্ভারের নাম বা ডোমেন নেম থাকে, তারপর আসো ফোল্ডার নেম থাকে, HTML ফাইল থাকে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে যে প্রোটোকলটা থাকে সেখানে আমরা একটু ইন্ডিকেটর দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তার আগে তোমাদেরকে বলে রাখি, সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো না কেন, অবশ্যই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, এবং আমার যদি নতুন নতুন ভিডিওগুলো তোমরা আরও দেখতে চাও, আপলোড করতে চাও, অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের রিং বেলটা বাজিয়ে রাখবে। তাহলে চলো আমরা যাই আমাদের সেই ইউআরএল সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো দেখো, আমি এখানে লিখেছি এইচটিটিপি মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ আমি যে ওয়েবসাইটে যে ফাইলটা বা ফোল্ডারটা আমি রাখছি, এটা সার্ভারে আমি ট্রান্সফার করার মতো উপযুক্ত কিনা আমার এই ফাইলটা, আমি কি সার্ভার থেকে অন্য কোথাও যেতে পারবো কিনা, এই ফাইলটাকে আমি ট্রান্সফার করে অন্য কোথাও পাঠাতে পারবো কিনা। তা যদি আমি এইচটিটিপি যদি আমি এখানে থেকে থাকি, তাহলে বুঝতেই পারছো যে এই ফাইলটা ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এখান থেকে আমি অন্য জায়গায় পাঠাতে পারবো। ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন স্থানে এটা আমাকে নিয়ে যেতে পারবো। এইবার দেখো, এই প্রোটোকলের পারে আমি দেখতেছি টোটাল একটা ডোমেন নেম আছে। ডোমেন নেম অর্থাৎ ডিএনএস যেটাকে বলি আমরা, ডিএনএস মানে একটা নির্দিষ্ট অংশ যেখানে আমরা ওই ওয়েবসাইটের তথ্য একদম সুনির্দিষ্টভাবে সেখানে পৌঁছানোর একটি ঠিকানা, সেটাকে আমরা ডোমেন নেম বলি। তো প্রথম অংশে আমরা দেখতেছি যে টপ লেভেল ডোমেন নেম থাকে, টপ লেভেল। সেখানে দেখো দুটি মাত্র বর্ণ বা লেটার আছে, বিডি। এই বিডি হচ্ছে কান্ট্রি ডোমেন নেম। তোমরা সবসময় মনে রাখবে, কান্ট্রি ডোমেন নেম দুটি বর্ণ দ্বারাই হয়, তার বেশি হবে না, কখনোই না। এটি 7টি নিয়মের মাধ্যমে আগে তৈরি করা হতো, কিন্তু বর্তমান মডার্ন টেকনোলজির যুগে 7টিকে এখন 27টি সিস্টেমে এই কান্ট্রি ডোমেন নেমটাকে সাজানো হয়, বিন্যাস করা হয়। তারপরে তোমরা দেখবে আমরা দ্বিতীয় অংশ একটা ডোমেন নেম রাখছি, যেটাকে আমরা বলি সেকেন্ড লেভেল ডোমেন নেম। সেকেন্ড লেভেল, তাহলে সেকেন্ড লেভেল ডোমেন নেমে তোমরা দেখো যে আমরা এখানে 3টে ডিজিট রেখেছি, 3টি বর্ণ আছে। 3টি বর্ণ কি দেখো, এখানে ইডিইউ আছে। ইডিইউ মানে এটা একটা এডুকেশন ওয়েবসাইটের ঠিকানা। তাহলে অবশ্যই যেটা আমরা কান্ট্রি ডোমেনের পর যে ডোমেন নেমটা দেখতেছি, এটাকে আমরা জেনেরিক ডোমেন নেম বলি, যেটা সেকেন্ড ডোমেন নেম বলা হয়, জেনেরিক ডোমেন নেম। জেনেরিক ডোমেন নেমের ক্ষেত্রেও সুনির্দিষ্ট 3টি বর্ণেই হবে, তার বেশিও হবে না, কমও হবে না। তো ওকে, আমরা একটি সুন্দর বিষয় জানলাম। তারপরে দেখি আমরা সেকেন্ডের পর এখানে দেখো আমাদের মূল ডোমেন নেম যেটা সেকেন্ড লেভেলের পর এনইউ আছে। এটাকে আমরা সাব লেভেলও বলতে পারি। এটা এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি। এইটাই হলো আমাদের আসল মেইন ডোমেন। সেকেন্ড লেভেলটা আছে আমাদের মেইন ডোমেন, যেখানে আমরা যেটা সার্ভার থেকে আমরা সার্চ ইঞ্জিন যেটাকে বের করতেছি, সেটাকে আমরা বলছি সেকেন্ড লেভেল ডোমেন নেম। এবার লাস্টে দেখো আমরা 3টে ডাব্লু দিচ্ছি, অর্থাৎ ডাব্লু, অর্থাৎ এটা থার্ড লেভেল ডোমেন নেম।
এই যে থার্ড লেভেল ডোমেন নেম, এটা হলো ওয়েবসাইটের একটা লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আমরা সারা বিশ্বের সমস্ত তথ্যে আমরা প্রবেশ করতে পারবো। আমরা যখন গুগলে সার্চ দিব বা যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা যখন সার্চ দিব, তখন অবশ্যই আমরা সার্চ দেওয়ার পর এই www লিখে দিলে এটা কোথায় আছে টোটাল এই সার্ভিস থেকে আমাদেরকে এটা খুঁজে বের করে দেবে। তাহলে একটা ডোমেন নামের মূলত 3টি অংশ থাকে, অর্থাৎ টপ লেভেল, সেকেন্ড লেভেল এবং সাব লেভেল বা থার্ড লেভেল। তাহলে টপ লেভেলে থাকবে দুটো অংশ, অনেক সময় একটি অংশ থাকতে পারে। তো দুটো অংশের ভিতরে একটা কান্ট্রি ডোমেন, আর একটা হলো তোমার এটা কোন প্রতিষ্ঠানের, মানে কি বিষয়, এটা কি শিক্ষা বিষয়, বাণিজ্য বিষয়, নাকি অন্য কোনো প্রতিষ্ঠান, ইনফরমেশন, তথ্য প্রযুক্তির যে কোনো একটা বিষয় হতে পারে, সেটা আমরা এই 3টি বর্ণ দেখলে চিনতে পারবো। এখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো ইডিউ দ্বারা বোঝাতে চাচ্ছি আমরা এডুকেশন সাইট এটা। তাহলে এটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট, যেখানে আছে www.nu.edu.bd, অর্থাৎ কান্ট্রি ডোমেন নেম, জেনেরিক ডোমেন নেম, সেকেন্ড লেভেল ডোমেন নেম, আর হলো থার্ড লেভেল ডোমেন নেম বা সাব লেভেল ডোমেন নেম। এবার দেখো এই ডোমেন নেমের পর একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা একটু আইসিটি লিখছি, এই ফাইলটা আমরা সেভ করে রাখছি। এই যেখানে যে ফাইলটা আমি সেভ করে রাখছি সেই ফোল্ডারের নাম ওটা, একটা ফোল্ডার করে যে কোনো একটা ফাইল, যাতে আমি সহজে খুঁজে বের করতে পারি ভবিষ্যতে আমি যখন সার্চ দেবো তখন আমি এটাকে সহজে খুঁজে পাওয়ার জন্য একটা ফোল্ডারের নাম দিলাম। আর এর সাথে আমি আরো একটু এক্সটেনশন করে রাখিছি যে এই ফাইলটা কোন প্রকৃতির ফাইল। এটা হচ্ছে অনলাইনে দেওয়ার মতো একটা ফাইল, সেটা গেল HTML দিয়ে আছে, হাইপার টেক্সট ট্রান্সফার ফাইল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে এটা রাখা আছে। তাহলে এটা হচ্ছে ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন, এই প্রকৃতিটা হচ্ছে ফাইল নেম অ্যান্ড এক্সটেনশন। তাহলে আমরা দেখতে পারলাম যে একটি ইউআরএল এর ভিতরে 5টি অংশ থাকতে পারে, 5টি অংশ থাকতে পারে। প্রথমে একটা ফাইল নেম থাকতে পারে, তারপরে একটা ফোল্ডার নেম থাকতে পারে, তারপরে একটা ডোমেন নেম থাকতে পারে, তারপরে তোমার এখানে সাব ডোমেন নেম থাকতে পারে, একটা প্রোটোকল থাকতে পারে, এভাবে থাকতে পারে। এই যে আমি যে বিষয়গুলো তোমাদেরকে দেখালাম, এটা ছিল আমাদের একটা ইউআরএল এর বিভিন্ন অংশ। ইউআরএল মানে তোমরা এবার বুঝতে পেরেছো যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেখানে একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা বিস্তারিতভাবে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। তাহলে কান্ট্রি ডোমেন নেমের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে এটা অবশ্যই 2টি বর্ণ নিয়ে গঠিত হবে। আর তোমার তারপরে যে কান্ট্রি ডোমেন নামের পর জেনেরিক ডোমেন নেম অবশ্যই 3টি বর্ণ নিয়ে গঠিত হবে। তারপরে যেটা সেকেন্ড লেভেল ডোমেন নেম, ওটা নির্দিষ্ট করবে ওই প্রতিষ্ঠানটা কি প্রতিষ্ঠান। এই নিয়ে ধরে আমরা বুঝতে চাচ্ছি যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান। আর www দ্বারা আমরা থার্ড লেভেল ডোমেন নেম, যেটাকে দ্বারা আমরা বুঝতে চাচ্ছি যে ওটা একটি বিশ্বের সমস্ত লিঙ্কের সাথে জড়িত আছে, সব জায়গা থেকে এটা সার্চ করলে পাওয়া যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ডোমেন নেম জানার সাথে সাথে আমাদের আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে এই ডোমেন নেমটা ওয়েবসাইটে যেভাবে সজ্জিত থাকে, বিভিন্ন প্রোটোকলে সজ্জিত থাকে। আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে স্যার HTTPS মানে এটা কি? তো দেখো HTTP মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর সাথে যদি এস থাকে, কখনো অবশ্যই থাকতে পারে, তাহলে মনে করবে যে ওটা ও একটি সার্ভারে সুরক্ষিত আছে, সংরক্ষিত আছে, সিকিউরিটি করে রাখা আছে। তাহলে থাকলে এস হবে। এবার দেখো তোমাদেরকে আমি আরেকটু বিষয় ক্লিয়ার করব। প্রোটোকল আরো ছাড়াও আরো 4-5 রকমের প্রোটোকল থাকতে পারে, তোমরা সেটা হয়তো জানবা যে FTP একটি প্রোটোকল। তাহলে আমি একটু এটা মুছে দিতে চাচ্ছি, মুছে আমরা আসলে একটু সুন্দর করে আবার কিছু করি, নতুন করে আসি। আশা করছি তোমাদের এই জাতীয় যদি কোনো প্রশ্ন থাকে, আমরা যে HTML এর ক্লাসটা নিচ্ছি আর দ্বিতীয় ক্লাস, এই জাতীয় ক্লাস যত তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন উদয় হতে পারে তোমাদের মনের মধ্যে, তাহলে কি করবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে। আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্স পড়ে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি আমরা কত রকমের ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে। দেখো FTP বলে একটি ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে, FTP। এই যে FTP দেখছো তোমরা, FTP মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, শুধুমাত্র ফাইলটা আমরা ট্রান্সফার করতে পারবো। তাহলে এর মিনিংটা দাঁড়াচ্ছে হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। দেখো FTP পর আমরা আরেকটা জিনিস দেখি, SMTP। এটা হলো
তোমার জানো যে সিম্পল মেইল, আমরা যে মেইলগুলো পড়ি অনলাইনে, আমাদের মেইলগুলো আসে, সেই মেইলের একটা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে আসো কি IMAP। তো IMAP হলো ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। IMAP ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। আরেকটা আছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট VoIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এটা হলো ভয়েস, আমরা যে কথাবার্তা বলি ইন্টারনেটের মাধ্যমে সংযোগ দিয়ে আমরা সারা বিশ্বের কথাতে কথা বলতে পারি। তাহলে VoIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, আরেকটি কি আছে, আমরা আরো আছে আরেকটা জানতে, পোস্ট অফিস প্রোটোকল। POP পোস্ট অফিস প্রোটোকল। এই প্রোটোকল মানে কি জানো তোমরা? এই প্রোটোকল মানে নিয়ম কানুন, নিয়ম নীতি। এই যে পোস্ট অফিসে যে সমস্ত চিঠিপত্র বিলি করা হয় সিস্টেমে, যে পদ্ধতিতে, যে নিয়মের মাধ্যমে, সেই প্রোটোকলটাকে আমরা বলতেছি যে পোস্ট অফিস প্রোটোকল। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল মানে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে আমরা এক দেশ থেকে আরেক দেশে আমাদের যে কথাগুলো, আমাদের যে অডিও রেকর্ডিংগুলো আমরা কিভাবে ট্রান্সফার করবো, সেই প্রোটোকলগুলো। তো আমরা দেখতে পারলাম যে শুধু HTTP নয়, আরও অনেক রকম প্রোটোকল আছে, যে প্রোটোকলের মাধ্যমে আমরা আমাদের তথ্য আদান প্রদান করতে পারি। তো সেই সাথে আমরা আর একটু জেনে নেব যে এটা URL লিখতে গেলে আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হয়। তার ভিতর দেখো আমি একটা দুটো ডবল সেলাই দিয়েছি, একটা কোলন চিহ্ন দিয়েছি, তাই না? এই এর মানে হচ্ছে যে প্রোটোকলে আমরা যাচ্ছি, সেই প্রোটোকলে প্রবেশ করতে গেলে অবশ্যই তোমাকে দুটো ডাবল স্ল্যাশ চিহ্ন দিয়ে প্রবেশ করতে হবে। তো এখন দেখো তোমরা যে প্রোটোকলেই তোমরা যাও না কেন, তোমার সেই প্রোটোকলের মেইন যে বিষয়টা থাকে যে তোমাকে অবশ্যই এই ঠিকানাটা নির্দিষ্ট হতে হবে, ডোমেন নেম নির্দিষ্ট হলে তুমি যদি গুগলে যে শুধু ডোমেন নেম দিয়েই সার্চ দাও, তাহলে দেখবা যে সমস্ত পেজগুলো ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখবা যে পেজগুলো ওপেন হবে, তাহলে ওই পেজগুলোকে আমরা সহজে যে একটা তালিকা পাই, সহজে একটা দেখো ওই লেভেলে যত তথ্য আছে ইন্টারনেটে পরপর একটা তালিকা আসে, সেই তালিকাকে আমরা বলি বুকমার্কস। কি বলি? বুকমার্কস। আসো দেখি আমরা বুকমার্কসটা কি জিনিস, আজকে আমরা বুকমার্কস শিখবো। বুকমার্কসে কি কি থাকে? বুকমার্কস, এই বুকমার্কস আছে যে তোমার একটা ওয়েব পেজের যে তুমি যে লিস্টটা দেছো, ওই লিস্টে অনলাইনে সারা পৃথিবীতে কি কি তথ্য আছে সব একটি তালিকা, বইয়ের তালিকার মতো। তুমি ওইখান থেকে তোমার যে তালিকাটা পছন্দ সেই তালিকায় তুমি প্রবেশ করে তোমার সুনির্দিষ্ট তথ্যটা সংগ্রহ করতে পারবে। তাহলে এইগুলো খোঁজাখুঁজি করার জন্য তোমার এক ধরনের সার্চ ইঞ্জিন প্রয়োজন হয়, তাই না? তুমি তো সরাসরি তো যাই দিলে তোমার সেখানে খুঁজে পাবে না। তাহলে সার্চ ইঞ্জিনগুলো কি কি আছে? যেরকম মনে করো যে আছে হলো ASK, MSN, গুগল। সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। তোমরা এটাও জানবে যে আমাদের একটা জনপ্রিয় বাংলা সার্চ ইঞ্জিন আছে, পিপিলিকা সার্চ ইঞ্জিনে তুমি যে কোনো তথ্য দিবা, ও পিপিলিকার মতো তথ্য তোমাকে খুঁজে খুঁজে এনে দ্রুত তোমার সামনে হাজির করবে। তো এইগুলোকে আমরা কি বলি? বুকমার্কস। যে তালিকাগুলো আমরা পেয়ে থাকি, তাহলে আমরা এটাকে বলবো বুকমার্কস। তাহলে আমরা একটু জেনে নেবো যে ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা যে বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখে থাকি অনলাইনে, সেই ওয়েবসাইটটা কত রকম হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার গত ক্লাসে জেনেছিলে যে ওয়েবসাইটে ওয়েব পেজগুলো দুই রকম থাকে, একটা হলো স্ট্যাটিস্টিক্স ওয়েব পেজ আর একটা ডাইনামিক। তাহলে আমরা স্ট্যাটিস্টিক ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো আমরা কিভাবে থাকে, কিভাবে কি করতে হয়, এটা আমরা জানবো। তাহলে আমরা জানি যে গঠন বৈচিত্র্যের ভিত্তিতে ওয়েবসাইটের প্রকারভেদ দুই রকম। গঠন বৈচিত্র্যের ভিত্তিতে
ওয়েবসাইট দুই প্রকার। প্রথমে আমরা বলি স্ট্যাটিস্টিক্স, আর দুই হলো তোমার ডাইনামিক। অর্থাৎ সহজে যদি তোমাদেরকে বলি, স্ট্যাটিস্টিক্স হলো যেটা কোনো পরিবর্তন করা যায় না, অর্থাৎ স্থায়ী আমরা বলতে পারি। স্থায়ী অবলিক পরিবর্তনশীল নয়, অর্থাৎ অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়। আরেকটি আছে কি ডাইনামিক, অর্থাৎ পরিবর্তনশীল। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইটের মানে আমরা বুঝতে পারতেছি যে ওয়েবসাইটে একবার কোনো কাজ আমরা HTML এ লেখার পর একটি কোনো কাজ, একটি কোনো অডিও বা একটি কোনো ভিডিও যখন আমরা ছেড়ে দেব, ওইটাকে কোনোভাবে আমরা পরিবর্তন করতে পারবো না। সে পরিবর্তন করার ক্ষমতা আমার হাতে থাকবে না। ক্ষমতা চলে যাবে কার কাছে? ক্ষমতা একটা প্রতিষ্ঠানের হাতে চলে যাবে, যে প্রতিষ্ঠানগুলো এই ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ করে। তোমরা জানো যে ইন্টারন্যাশনালভাবে এই ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ করেন একটা সংস্থা। সেই সংস্থাটা আমরা দেখে নেব। সেই সংস্থার নাম হলো ICANN। আমি সহজে মনে রাখার জন্য তোমাদের বলতে পারি, যেহেতু আমরা এটা পরিবর্তন করতে পারবো না, তাহলে আই ক্যান নট, তাই না? আই ক্যান নট মানে আমরা পারবো না, আমি পারি না এটা। তাহলে এটা যখন আমি পারি না, এই যে সংস্থা, ইন্টারন্যাশনাল যে সংস্থা, এটা হলো ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বার। এই যে তোমার ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বার, সেটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমরা যখন এটা ওয়েবসাইটে স্ট্যাটিস্টিক্স বা এখানে কাজ করে যেটা ছেড়ে দেবো, সেটা যখন আর পরিবর্তন করতে পারবো না, তখন এটা আমাদের কর্তৃত্ব থাকবে না। কিন্তু ডাইনামিক বা পরিবর্তনশীল ওয়েবসাইটে যখন আমরা কাজ করব, এটা আমরা পরিবর্তন করতে পারবো। এই পরিবর্তনটা আমরা সময় সময় যে কোনো সময় যেয়ে ওখান থেকে আমার সার্ভিসে যে সার্ভারে যে কিছু এডিট করতে পারবো, কিছু ওখানে আপডেট করতে পারবো তথ্য, কিছু ডিলিটও করতে পারবো। তাহলে এইটা যে আমরা পারবো, এটাকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। তাহলে আমরা জানতে পারলাম যে ওয়েবসাইটের প্রকারভেদ মূলত গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই রকম। এটা হলো স্ট্যাটিস্টিক ওয়েবসাইট, এটা হলো ডাইনামিক ওয়েবসাইট। তো আসো ডাইনামিক ওয়েবসাইটে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে স্ট্যাটিস্টিক ওয়েবসাইটগুলো হচ্ছে যে তোমার কি সবসময় মনে রাখবে যে HTML লেখা থাকে। কি লেখা থাকে? HTML। এইটা যখনই লেখা দেখবা তখন মনে করবা যে স্যার বলেছিল যে HTML লেখা থাকলে এটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। এটা হলো স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে আছে। আর যেটি তোমরা পরিবর্তন করতে পারবে, সেখানে অবশ্যই লেখা থাকবে ASP, JSP, এরকম ASP অথবা JSP, ASP.JSP.ASP.JSP এরকম লেখা থাকবে। তাহলে এই জাতীয় ফাইলগুলো সাধারণত ডাইনামিক ফাইল থাকে বা ডাইনামিক ওয়েবসাইটের ভিতরে থাকে, এগুলো পরিবর্তন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা আজকে ওয়েবসাইটে কিভাবে একটু ওয়েবসাইট চিনতে পারবো, কিভাবে একটু ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো, এবং সেই সাথে তোমাদেরকে আরেকটু জানা হলো যে ওয়েবসাইট কত প্রকার, কিভাবে করে। তা তোমরা এই ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সামনে আমরা আরও ক্লাস নিব। তোমরা অবশ্যই ধৈর্য ধরে আমার ক্লাসগুলো দেখবে।